আচ্ছা, বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক কাঠামো, এর পেছনের কারিগরকে বলতে পারেন? কে সেই ব্যক্তি যিনি দেশের ব্যাংকিং খাত থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা পর্যন্ত সবখানে সংস্কারের একটা ছাপ রেখে গেছেন? প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে ডক্টর ফখরুদ্দিন আহমেদের জীবন ও কর্ম সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি ডক্টর ফখরুদ্দিন আহমেদকে নিয়ে। এমন একজন ব্যক্তিত্ব যার নেয়া সিদ্ধান্তগুলো বাংলাদেশের আর্থিক আর রাজনৈতিক পরিমণ্ডলে একটা গভীর, দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। ভাবুন তো একবার, একজন অর্থনীতিবিদ, একজন সরকারি কর্মকর্তা এবং সবশেষে একজন জাতীয় নেতা, যিনি বাংলাদেশ ব্যাংকের অষ্টম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পুরো ক্যারিয়ারটাই ছিল জ্ঞানার্জন থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ে সেবা দেওয়ার এক অসাধারণ যাত্রা। তো চলুন দেখি কিভাবে এই অসাধারণ ব্যক্তিত্বের ভিত্তিটা তৈরি হয়েছিল। তার কর্মজীবনের বীজ কিন্তু বোনা হয়েছিল সেই ছাত্রজীবনেই, যার শুরু থেকেই ছিল দারুণ সব সাফল্যে ভরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া, এরপর আমেরিকার প্রিন্সটনের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, মানে বুঝতেই পারছেন তার একাডেমিক রেকর্ডটা কতটা শক্তিশালী ছিল। এই ভিত্তি তাকে একজন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল। সিভিল সার্ভিসের সফল পথ চলার পর তিনি কিন্তু সেখানেই থেমে থাকেননি। তার দৃষ্টি ছিল আরও বড় মঞ্চের দিকে। তাই ১৯৭৮ সালে তিনি যোগ দেন বিশ্বব্যাংকে। এটাকে শুধু একটা চাকরি বললে কিন্তু ভুল হবে। প্রায় ২ দশকের এই আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল আসলে একটা ট্রেনিং গ্রাউন্ডের মতো। বিভিন্ন দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পের জটিলতা সামলে তিনি এমন সব দক্ষতা অর্জন করছিলেন যা তিনি পরে বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজে লাগিয়েছিলেন। ২০০১ সাল তিনি দেশে ফিরে এলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নিতে। আর ঠিক এখান থেকেই শুরু হলো আসল পরিবর্তনের গল্প, একজন সংস্কারক হিসেবে তার সত্যিকারের যাত্রা। তার সবচেয়ে যুগান্তকারী একটা কাজ ছিল ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চালু করা। ব্যাপারটা একটু সহজ করে বলি, এর আগে সরকারি ডলারের বিপরীতে টাকার দাম ঠিক করে দিত, কিন্তু এই নতুন নিয়মের ফলে টাকার মান বাজারের চাহিদা আর যোগানের উপর ছেড়ে দেয়া হলো। ফলাফল, আমাদের মুদ্রা স্থিতিশীল হল, যা শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে দারুণভাবে সাহায্য করেছিল। কিন্তু এখানেই শেষ নয়। তিনি হাত দিলেন ব্যাংকিং খাতের সবচেয়ে বড় একটা সমস্যায়। বোর্ড পরিচালনায় পারিবারিক প্রভাব আর দুর্বল সুশাসনের চক্র ভাঙার চ্যালেঞ্জ নিলেন। তার মূল লক্ষ্য ছিল পুরো সিস্টেমটাকে আরও স্বচ্ছ আর জবাবদিহিমূলক করে তোলা। আর এই পদক্ষেপগুলো ছিল একদম যাকে বলে বুলসাই হিট করার মতো। যেমন একই পরিবার থেকে দুজনের বেশি বোর্ডে থাকতে পারবে না, বা পরিচালকদের মেয়াদ নির্দিষ্ট করে দেয়া হলো। এই নিয়মগুলো ব্যাংকগুলোকে কিছু পরিবারের ব্যক্তিগত সম্পত্তি হওয়া থেকে বের করে এনে সত্যিকারের আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। শুধু নিয়ম করেই তিনি থামেননি, তিনি নিশ্চিত করলেন যেন ব্যাংকগুলো সব ধরনের ঝুঁকি মোকাবেলার জন্য প্রস্তুত থাকে। এই ৫টি মূল ঝুঁকি ব্যবস্থাপনার জন্য তিনি যে গাইডলাইন তৈরি করেছিলেন তা ব্যাংকগুলোর স্বচ্ছতা আর পারফরম্যান্স বাড়াতে দারুণ ভূমিকা রেখেছিল। মানে যে খেলাটা এতদিন ধরে চলে আসছিল, বারবার লোন রিশিডিউল করে খারাপ ঋণকে ভালো দেখানো, সেই খেলায় তিনি একটা বড় তালা ঝুলিয়ে দিলেন। তার এই কঠোর অবস্থানের কারণে খেলাপি ঋণ উল্লেখযোগ্যভাবে কমে আসে। গভর্নরের দায়িত্ব শেষে পিকেএসএফের মতো প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার পর দেশ যখন এক গভীর রাজনৈতিক সংকটের মধ্যে, ঠিক তখনই আবার ডাক পড়ল ডক্টর আহমেদের, এবার আরও বড় দায়িত্বে। প্রধান উপদেষ্টা হিসেবে তার কাঁধে ছিল এক বিশাল দায়িত্ব, দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনা। আর সেজন্য তিনি ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বক্সের মতো কিছু যুগান্তকারী সংস্কার আনেন, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করে দিয়েছিল। আর এই সব কিছুর ফলাফল অবিশ্বাস্য। দেশের মানুষ বিপুল উৎসাহে ভোটকেন্দ্রে গিয়েছিল। নবম সংসদ নির্বাচনে যে ঐতিহাসিক ভোটার উপস্থিতি দেখা গিয়েছিল তা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। এর থেকেই পরিষ্কার বোঝা যায় যে তার এই সংস্কারগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে কতটা গভীর আর ইতিবাচক প্রভাব ফেলেছিল। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ডক্টর ফখরুদ্দিন আহমেদের কর্মজীবন থেকে আমাদের মূল প্রাপ্তিটা কি, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এই প্রত্যেকটা পয়েন্টই আসলে বলে দেয় তিনি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক আর রাজনৈতিক দুটো ভিত্তিকে আধুনিক এবং শক্তিশালী করে তুলেছিলেন। তার অবদানগুলো আজও প্রাসঙ্গিক। একজন লেকচারার থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, এরপর দেশের সরকার প্রধান, তার পুরো জীবনটাই যেন দেশের সেবায় উৎসর্গ করা এক অটল প্রতিশ্রুতির গল্প। শেষে একটা প্রশ্ন রেখে যাই, একবার ভাবুন তো, ২০০০ সালের শুরুতে যদি এই ফাউন্ডেশনাল সংস্কারগুলো না হতো, তাহলে আজকে বাংলাদেশের অর্থনীতির চেহারাটা কেমন হতো?
এই প্রশ্নটাই তার লিগাসিকে আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।